সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আছি আপনাদের সঙ্গে। এই আয়োজনের আজকের যে আলোচ্য বিষয় সেটি যদি একটু জানিয়ে দিই, আইনের শাসন এবং গণতন্ত্র, এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব এবং এই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে মুহূর্তে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, স্বাগত জানাই এই আয়োজনে। আছেন নাজমুস সাকিব, সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। আইনের শাসন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করব। নাজমুস সাকিব, আপনাকে আরও একবার স্বাগত জানাই। দীর্ঘ 5 বছর পর আপনি দেশে এসেছেন, আপনার অভিজ্ঞতার কথা তো শুনবই। যদি একটু শুরু করতে চাই যে বিগত সরকারের সময় তাদের নানান অসঙ্গতি, নানান মামলা, সেগুলো নিয়ে আপনি কথা বলেছেন, সেগুলো নিয়ে কাজ করেছেন, তখন সেগুলোর বিচার হয়নি। এখন তো পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার যে কাজগুলো ছিল সেগুলো নিয়ে আসলে বিচার হবে বলে আপনি মনে করছেন কিনা? আর 5 বছর পর বাংলাদেশে এসেছেন, পরিবর্তিত পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। তো পরিবর্তিত পরিস্থিতি বলতে আসলে আমি এখানে যে আজকে আপনার সাথে যে বসে এখানে উপস্থিত হয়ে যে এই টক শোতে পার্টিসিপেট করতে পারবো, এটাও কিন্তু 5 মাস আগে অকল্পনীয় একটি ব্যাপার ছিল। কারণ আমরা যে ধরনের অনলাইন অ্যাক্টিভিজম করতাম সেটা ছিল সরাসরি একটা স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলা, যেটা আপনারা মূলধারার গণমাধ্যমের পক্ষে সেটা সম্ভব ছিল না। কারণ আপনাদের এখানে গোয়েন্দা সংস্থার চাপ ছিল, আরও নানামুখী চাপ ছিল। তো সেই জায়গাটাতে আমরা আমাদের একটা দায়বদ্ধতার জায়গা থেকেই কিন্তু আমরা সেই কাজগুলো করতাম, এবং সেটা করতে গিয়ে যেটা হয়েছিল আর কি, যে শুধু আমরা যে ভুয়া মামলায় সাফার করেছি তা নয়, আমাদের পরিবারের সদস্য যারা, কারণ আমরা তো আমাদের সকলকে নিয়ে তো আসলে বিদেশে আমরা সেটেল হতে পারিনি। আমাদের পরিবারের অনেক সদস্য, যেমন আমার শ্যালক বা আমার যারা খালাতো বোন, চাচাতো বোন, এরকম অনেকেই বাংলাদেশে বসবাস করছে। তো এখন যেটা হয়েছে, আমাদেরকে ধরতে না পেরে তারা ওদেরকে মামলায় ফাঁসাতো। যেমন আমার যে শ্যালক, একদম নিরীহ প্রকৃতির একটা মানুষ, যে কোনো রাজনীতির কিছুই বোঝে না, তাকে অনেকগুলো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে শুধুমাত্র সে আমার শ্যালক এই কারণে। তার বিরুদ্ধে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল, এবং তার যে বাসা সেখানেও সন্ত্রাসীরা গিয়ে আক্রমণ করেছিল, এবং তাকে বলা হয়েছিল যে নাজমুস সাকিবকে তুমি থামাও, যদি থামাতে না পারো তাহলে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো এ ধরনের মানে একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এমনও হয়েছে যে তৎকালীন যিনি একজন তথ্যমন্ত্রী ছিলেন, যে হাসান মাহমুদ, তার বিরুদ্ধে যখন আমি রিপোর্ট করলাম, তিনি তখন পুলিশ লেলিয়ে দিয়ে তিনি আমার যে পৈতৃক যে বাসা সেখানে যে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে পর্যন্ত গায়ে হাত তুলেছে তারা। তো এরকম ঘটনাও ঘটেছে। আর মামলার যে কথা, আজকের শিরোনামের সাথে যেটা যায়, যে কী ধরনের মামলা সে সময় হতো, আমি একটা উদাহরণ আপনাকে দিই। যে আমার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল 2011 সালে, নাকি আমি একটা শিশুকে ধর্ষণ করেছিলাম। অথচ তখন আমি সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি কাজ করতাম। তো প্রশ্ন হচ্ছে, যদি ওই বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টার পত্রিকাতে যে সাংবাদিক কাজ করেছে ওই সময়টাতে, পুরো 2011 সালে, সে যদি এরকম একটি মানে ক্রাইম করতো, তাহলে সে কি করে বহাল তবিয়ত ওখানে ছিল? এবং আমি 2012 সালের পরে আমি যুক্তরাষ্ট্রে আমি চলে যাই। তো মানে একটা সম্পূর্ণ মিথ্যা একটা স্ক্রিপ্টে তারা মামলা করেছে, এটা প্রথমেই বোঝা যাচ্ছে। আর তার চেয়েও বড় হাস্যকর কথা যেটা, সেটা হচ্ছে যে ওই যে কথিত শিশু যাকে আমি ধর্ষণ করেছি বলে তারা দাবি করেছে ওই চার্জশিটে, তাকে নাকি আমি 2011 সালে ধর্ষণ করেছি, এবং তাকে এরপর চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নেওয়া হয়েছিল। অথচ বাস্তবতা হচ্ছে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছে 2013 সালে। তো এখন আমার খুব ইচ্ছা যে সেই যে মামলার বাদী তাকে খুঁজে বের করা এবং তাকে জিজ্ঞেস করা যে আমি যে আমার বিরুদ্ধে কমিটি মামলা করেছিলে, তুমি কি মনে করতে পারো যে এটা কি আমি ছিলাম অপরাধী, নাকি এটার সাথে আসলে? সেটি তো এখন আপনার জন্য করা অনেক সহজ হয়ে যাবে নিশ্চয়ই। দেশে আসতে পারেননি কেন? শুধু কি এই মামলাগুলোর জন্যই? গত 5 বছরে আপনার 5 বছর পর দেশে আসা হলো, আপনার বিরুদ্ধে মামলাগুলোর কারণে কি দেশে আসতে পারেননি এরকম? না, মামলাগুলোর কারণে নয়। আসলে আমি প্রতি বছরে 2বার করে দেশে আসতাম। তো আমি 2019 সালে আমি মার্চ মাসে এসেছিলাম সর্বশেষ। ওটার পিছনে একটা কারণ ছিল, কারণ হচ্ছে 2018 সালের যে রাতের ভোটে নির্বাচন হলো, এরপর থেকে আমি দেখি যে আসিফ নজরুল, যার টক শো আমি খুব পছন্দ করতাম, তাকে কোনো চ্যানেলে দেখা যাচ্ছে না। তো ডিসেম্বর মাসে নির্বাচন হয়ে গেল, জানুয়ারি মাসে আসিফ নজরুলকে কোথাও দেখলাম না, ফেব্রুয়ারি মাসেও দেখলাম না। তো আমি ভাবছিলাম যে এই রাতের ভোটে নির্বাচন নিয়ে তার প্রতিক্রিয়া কি, কোনো চ্যানেলই তো তাকে সাক্ষাৎকার কেউ নিচ্ছে না। তা আমি সাহস করে মার্চ মাসে বাংলাদেশে চলে আসলাম যে তার একটা সাক্ষাৎকার আমি নিব। তো আমি একটা ক্যামেরা ক্রু ভাড়া করে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্য তার একটা 1 ঘন্টার সাক্ষাৎকার আমি নিলাম। এবং নিয়ে সেটা আমি যখন আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত গেলাম, কারণ ওই সাহসটা আমার হয়নি যে বাংলাদেশে থেকে এটা প্রচার করবো, কারণ তিনি অনেক সাহসী কথা সেখানে বলেছেন। তো আমি ওটা যখন প্রচার করলাম, তো আপনারা হয়তো জানেন যে আমি পুলিশদের দুর্নীতি নিয়ে আমি অনেক প্রতিবেদন করেছি। তো বাংলাদেশের পুলিশের মোটামুটি সকলের সাথেই আমার পরিচয় ছিল, ইনক্লুডিং এই কুখ্যাত ডিবি প্রধান হারুন, যাকে কেউ খুঁজে পায়নি। আমি কিন্তু সেই হারুনের সাক্ষাৎকার এই 5ই আগস্টের পরে প্রচার করেছি আমি। তো এভাবেই আমার সাথে একটা মানে সম্পর্ক ছিল পুলিশের। তো তারাই আমাকে এসবি থেকে বলা হয়েছে যে আপনি যে আসিফ নজরুলের যে একটা ইন্টারভিউ প্রচার করেছেন আপনার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে, আপনি আর দেশে আসবেন না, আপনার বিপদ হবে।
আমি বললাম কেন? বলে আপনি এয়ারপোর্টে আসলেই আপনাকে ধরা হবে। আমি বললাম কেন ধরা হবে? একটা ইন্টারভিউ প্রচার করার জন্য। বলা হলো যে হ্যাঁ, আপনাকে নিয়ে দেখবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, একটা টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। তো আপনার ভালোর জন্য বলছি, আপনি আসবেন না। আচ্ছা, এই কারণে আমার পরিবারের যারা সদস্য তারাও বললো যে আর যাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছি। আপনার কাছে আসলে এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানার আছে। বিশেষ করে জুলাই বিপ্লবের সময় দেশের বাইরে থেকে যারা আন্দোলনকে ত্বরান্বিত করেছে তাদের মধ্যে আপনি একজন। আপনার কাজগুলো এখানকার সবাই সাপোর্ট করেছে, তারা দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সেই সময় একটু জানতে চাই, দেশের বাইরে আরও যারা অ্যাক্টিভিস্ট ছিলেন তাদের মধ্যে আপনাদের মধ্যে আসলে সম্পর্কের জায়গাটা কেমন ছিল? কেননা বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় যারা প্রবাসী আছেন, অনলাইন অ্যাক্টিভিস্ট, তাদের মধ্যে একটু দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে আসি। আজকে আপনাদের একটি বৈঠক হয়েছে, 12 দলীয় জোটের সঙ্গে আপনাদের একটি বৈঠক হয়েছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি থেকে শুরু করে সেখানে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে, বিশেষ করে জনগণের নানান সমস্যার কথা। আমরা প্রেস ব্রিফিংয়ে শুনেছি যে নির্বাচনের একটা সুস্পষ্ট তারিখের কথা আপনাদের কাছ থেকে বলা হয়েছে। আজকের বৈঠক নিয়ে আপনার মুখ থেকে একটু শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক নাজমুস সাকিব, যিনি দীর্ঘদিন দেশান্তরে ছিলেন, দেশের বাইরে থেকেও যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্যে এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল তাদের পক্ষ হয়ে কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমাদের 12 দলীয় জোটের আজকে যে বৈঠকটি হয়েছে সেখানে অনেকগুলো বিষয় কিন্তু এসছে। তো সে বিষয়গুলোর মধ্যে আপনার সমকালীন যে রাজনীতি, প্রেক্ষাপট, সমালোচনা, আলোচনা, আমাদের বিরুদ্ধে অনেক কথা, অনেক উপদেষ্টাদের মধ্য থেকে অনেকেই অনেক কথা বলেছেন যে আমরা কোথায় ছিলাম, কি করেছিলাম। 16 বছর তো আমরা ঘুমিয়ে থাকিনি, তাই না? আমার বিরুদ্ধে 82টা মামলা, আমি আইনজীবী সুপ্রিম কোর্টের, আমি বাকিদের কথা বাদই দিলাম। তাহলে 700-র উপরে আমার দলের নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন প্রায় 15 শতাধিক, 40 লক্ষের উপরে মামলা হয়েছে, 1.5 কোটির উপরে ভিন্ন মত পথাবলম্বী রাজনৈতিক দল বলেন, সিভিল সোসাইটি বলেন, একাডেমিক বলেন, লয়ার বলেন, সাংবাদিক বলেন, বিভিন্ন পেশার জনগণের বিরুদ্ধে মামলা হয়েছে। এই যে প্রবাসী নাজমুস সাকিব, তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরা কিন্তু বাদ যাননি কেউ, এরা কিন্তু এমনিতে কিন্তু মামলার আসামি হননি, কোনো না কোনো কারণ ছিল, তাই না? সরকারের বিরুদ্ধে ওনারা ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ফেসিস্ট গভর্নমেন্টে যারা ছিলেন তাদের অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, সে কারণেই কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু দুঃখজনক বা দুর্ভাগ্যজনক, দেখুন 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল। সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মানে সরকার বলেছিল যে এটা জামাত শিবিরের ইন্ধনে এই কাজটা হচ্ছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বলেছিলেন যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা যেটাই না করি মানে যত ঘোষ নন্দ ঘোষ। এমন একটা অবস্থাতে ওই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য উনি বক্তব্যটা দিয়েছিলেন। ঠিক তেমনইভাবে এবার যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু প্রথম থেকে এই কথাটাই বলেছেন অনেক উপদেষ্টারা, যারা বয়সে আমাদের অনেক ছোট, আমাদের অনুজ, আবেগ তাড়িত হয়ে যদি কোনো কথা বলেন আমি সেটাকে দোষ ধরি না, কিন্তু আমি তাদের বোধোদয়ের জন্য একটা কথা বলতে চাই। আমাদের দলের নেতা এবং আমার দলের মহাসচিব তিনি বলেছেন যে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী তাদের আন্দোলন, এটা তাদের একটা ভিন্ন ইস্যু। একটা পর্যায়ে যখন আপনার সমগ্র দেশের মানুষ উপলব্ধি করেছে, আমার মনে আছে আমি আপনার সম্ভবত 11 বা 12 জুলাই সমকালে একটা কথা লিখেছিলাম, আপনার একটা আর্টিকেল আমার এসেছিল অথবা সাক্ষাৎকার এসেছিল, যে সেখানে ছিল যে এই আন্দোলনের যৌক্তিকতা আছে কিন্তু যথার্থতা নেই। কেন? যৌক্তিকতাটা হচ্ছে যে আপনি আন্দোলন করছেন কিসের জন্য? কোটা বিরোধী,
আচ্ছা, যথার্থতা কেন নেই? আপনি আন্দোলন করবেন, কোটা প্রথা যদি বিলোপ হয় তাহলে কি হবে? মুক্তিযোদ্ধা কোটা থাকবে না, থাকবে না, আপনি চাকরি পাবেন। পিএসসি চেয়ারম্যান আপনার প্রশ্নপত্র ফাঁস করবে না, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। আপনি চাকরি পাবেন, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি ক্রিয়েট না হয়, এই দেশে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট, আপনি যদি সেটা যদি না করতে পারেন তো তাহলে কিভাবে আপনি চাকরি পাবেন? প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা কত? প্রতি বছর লক্ষাধিক, আমার হিসেবে লক্ষাধিক দেখা যাচ্ছে গ্র্যাজুয়েট হলো, তো কতজন পরীক্ষা দিয়ে আপনি মনে করেন যে চাকরিটা পাবে? এই কারণে আমি বলেছি যে যথার্থতা নেই, যৌক্তিকতা আছে। এবং আমার যে মূল জিস ছিল সেটা ছিল যে আপনি আন্দোলনটা করেন সমগ্র ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু আপনারা তো আন্দোলনের শুরু থেকেই এটার সঙ্গে ছিলেন, কোটা আন্দোলনের। আমরা শুরুতেই ছিলাম, এখন এটা তো অনেকে স্বীকার করেন না। আচ্ছা, তাই না? এটাই দুর্ভাগ্যজনক। আপনি কি এখানে তো দুটো পেপার দেন না, দিস্তার পর দিস্তা পেপার দেন না, 16 বছরের পেপারগুলো এক জায়গায় করেন, তাহলে বুঝতে পারবেন পাপের বোঝা কতটুকু ভারী। তখন আপনি বুঝতে পারবেন যে জনগণ কোথায় যায়। এই কারণে আমি বলছি, আমি কারো আবেগকেও আমি খাটো করি না, কিন্তু বাস্তবতাটা উপলব্ধি করা উচিত। আপনি যদি এখন থেকে বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর দুঃশাসন অপশাসন চালিয়েছে, দেশকে দুভাগে ভাগ করে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে বিপক্ষের কথা বলে, তাই না? এখন যদি আপনি সেই ফর্মুলাতেই চলেন তাহলে আপনার অভীষ্ট লক্ষ্য, যেটা গণতন্ত্র উদ্ধার করা, 71-এর যে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচারের কথা ছিল, আপনি কিন্তু সেটার থেকে বিচ্যুত হয়ে যাবেন, আপনি কিন্তু সেটা ফেরত পাবেন না। গণতন্ত্র কখনো উদ্ধার হবে না। আমরা তো জুলাই আগস্টে যে আমাদের আন্দোলন হয়েছে তার স্পিরিটটা কি ছিল? আপনি কি কোটা চাকরি পাওয়া? তাতে শেখ সাহেবরে আপনি মনে করেন যে নাম্বার 1 রেখে দিতে পারেন। উনি তো বলেন নাই, উনি বলেছেন কি, আমি অর্থনৈতিক মুক্তি চাই, অর্থনৈতিক স্বাধীনতা চাই, দেশের স্বাধীনতার কথা উনি বলেন নাই। বিবিসির সঙ্গে ওনার একটা সাক্ষাৎকার আছে, এটা সবার ফলো করা উচিত। উনি বলেছেন যে আই ওয়ান্ট ফ্রিডম। টু হোয়াট এক্সটেন্ট? যখন জিজ্ঞেস করলো সাংবাদিক, তখন উনি বললেন যে আই ডিডন্ট মিন ইট। হোয়াট হি ডিডন্ট মিন? ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। হি ডিডন্ট মিন ইট। তাহলে আমি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, আমি বলবো তাহলে দে ডিডন্ট মিন ইট। একটা পর্যায়ে কিন্তু বাংলাদেশের মানুষ ইতিহাসের কাঠগড়ায় তাদেরকেও বিচারের সম্মুখীন করবে। তারা তো স্বৈরতন্ত্রের বিলুপ্তি চেয়েছে, তারা সেটি করে দেখিয়েছে। আপনি মাস্টারমাইন্ড বানিয়ে দিলেন জাতিসংঘে দাঁড়িয়ে। মাস্টারমাইন্ড তো আমি শেখ হাসিনাকে বলবো, আমি তো বলবো আনিসুল হক সাহেব বলবো। শেখ হাসিনা নিজে স্বীকার করেছেন 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিরক্ত হয়ে উনি বাধ্য হয়েছেন তাদের দাবি মেনে নিতে। তারপরে কি করলেন? সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে ব্যবহার করলেন, রিট পিটিশন করলেন। সেই রিট পিটিশনে মনে করেন কি হলো, ওটাকে বাতিল করা হলো, অ্যাপিলেট ডিভিশনে গেল। তখনই কিন্তু আন্দোলনটা চাঙ্গা হলো। আনিসুল হক সাহেব আইনমন্ত্রী ছিলেন, তিনি যদি না বলতেন এইটা কোর্ট দেখবে, অমুক তারিখে আছে, মেনে নিতেন যদি ডে 1-এ, কি হতো আজকে আমাকে বলেন আপনি? বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা ছিল তাদের বিষয়ে প্রশ্ন আপনি করছেন। আমি যদি একটু বিএনপির বিষয়ে প্রশ্ন করি, তাহলে যদিও এখন আসলে এটি কতটুকু প্রাসঙ্গিক আমি জানি না, বিএনপি তাহলে এই আন্দোলনের সঙ্গে কোন বিষয়কে সামনে রেখেছিল? কোন বিষয়ের সামনে রেখেছিল? জি, আমি কেন গ্রেফতার হয়েছি আমি শুধু আমার কথাটা বলি। আমার দলের সমস্ত নেতাকর্মীরা, আমি যেখানে থাকি, যেখানে আমি রাজনীতিটা করি, আমার দলের প্রতিটা নেতাকর্মী রাজপথে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অভিজ্ঞতা নাই। কারণটা কি জানেন? আমাদের অভিজ্ঞতাটা কিন্তু একদিনের না। আমার আজকের এই রাজনীতির বয়স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের রাজনীতির বয়স 40 বছর, আমার বয়স 57 বছর। 17 বছর বাদ দিয়ে 40 বছর আমি এই রাজনীতির সঙ্গে জড়িত। আমার অভিজ্ঞতা আছে হাউ টু কমবেট মাই কাউন্টার পার্ট। আমার দলের লোকরা মাঠে ছিল, আমি গ্রেফতার হয়েছি সে কারণে। মানে আমার মতো মানুষ, আমি আইনজীবী, আমি অনেকটা বেনিফিট পেয়েছি, অনেকে পাননি।
যেহেতু আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, অর্থাৎ সরকার পতনের জন্য এটা একটা এই আন্দোলনটা ট্রিগার করতে পারে এরকম একটা বিষয় থেকে বিএনপি এটার সঙ্গে যুক্ত ছিল, আমি কেটে ধরে নিতে পারি না 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 ট্রিগার করতে পারে বিএনপি এর সঙ্গে জড়িত ছিল এটা না। বিএনপি তো অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য 17 বছর 16 বছর বিএনপি আন্দোলন করে গেছে। বিএনপি তো কোনো সুযোগ নিতে চায়নি, বরং বিএনপি অন্যদেরকে সুযোগ দিতে চেয়েছে। কাদেরকে দিতে চেয়েছে? বাংলাদেশের জনগণকে। এখনো আমাদের দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি বলেন বিএনপির ক্ষমতা আসার দরকার নেই, জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক, তার জন্য বিএনপি সবকিছু করে। সেটির জন্য নির্বাচন দরকার, আপনারা তো এটাই বলছেন, এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। সেখানে নির্বাচন নিয়ে যখন অনেক ধরনের ধোঁয়াশা, অনেক ধরনের শঙ্কা, তখন প্রধান উপদেষ্টা খুব 16 ডিসেম্বর তার ভাষণের মধ্য দিয়ে একটা সম্ভাব্য, এটাকে কি বলা হয়, একটা টাইম লাইন দিয়েছেন যে 2025-এর শেষ থেকে 26-এর শুরুর দিকে, এবং তারপর দিন তার প্রেস সচিব প্রথমার্ধের কথা বলেছে, প্রেস সচিব বলেছেন জুন নাগাদ, 26-এর জুন নাগাদের মতো। আমি একটু যদি আমি তো আইনজীবী, তো একটু ভেজালিয়া কথা বলি। প্রথমার্ধ মানে কি? জুন না, প্রথমার্ধ বলতে নো 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 প্রথমার্ধ। আচ্ছা আচ্ছা, একটা বছরের অর্ধেক হলো গিয়া জানুয়ারি থেকে ডিসেম্বর, ডিসেম্বরের অর্ধেক হলো গিয়া জুন মাস। আচ্ছা, 6 মাস। প্রথমার্ধ মানে জুন মাস, অর্থাৎ 1.5 বছর, জুনের যে কোনো সময়। আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে প্রথমার্ধে, উনি কিন্তু যেটা পায়াস উইশ ছিল, আচ্ছা, যে খুব জরুরি সংস্কার যেটা, সেটা যদি হয় এন্ড অফ 2025। আচ্ছা, অ্যান্ড হি মেন্ট টু সে ইট প্রথমার্ধ বলতে জানুয়ারি বা ফেব্রুয়ারি। কিন্তু ওনার প্রেস সচিব সাহেব বললেন যে প্রথমার্ধ বলতে লিটারাল মিনিং অ্যান্ড ডিকশনারি মিনিং, 2 ডিফারেন্ট থিং। আচ্ছা, দুটো ভিন্ন জিনিস কিন্তু, তাই না? আপনারা আসলে কোনটা ভাবছেন? কারণ আপনাদের মধ্যে, না, আমি তো ধরে নিব মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে ডিসেম্বর, নাহলে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি। আমাদের দেশে কখনো মার্চের পর নির্বাচন হয় না। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলিতে নির্বাচন হয় না, আইদার ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। সেজন্য কি আপনারা আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তারপর যে প্রেস ব্রিফিং, সেখানে সেজন্য কি আপনারা রোডম্যাপ স্পষ্ট করার বিষয়টি বলছেন? আসলে আমরা বলবো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। না না, আপনি ডিভিএস ক্যারেক্টার কেন রিভিল করবেন? জনগণের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানের কোথায় আপনার ইন্টারিম গভর্নমেন্টের কথা আছে? কিন্তু তারা তো যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ না করে নির্বাচন কোন সংস্কার, গুরুত্বপূর্ণ কথা বাদ দেন, কোন সংস্কার কোনোদিন একদিন, 1 মাস, 1 বছরে শেষ হবে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন শেষ হবে না। এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলবে, এটা পারপেচুয়াল পিরিয়ডের জন্য চলবে। আপাতত সেভাবে কোনো সংস্কার মানে কমপ্লিট করার দরকার নেই। আমি তো একটা কথা দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্ট তো 90 দিনের ছিল না? সেখানে কি সংস্কার হতো? প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসন, আর এটা কি পুলিশ প্রশাসন। আপনি এই দুইটা করে দেন না, ফেয়ার ইলেকশন ইনএভিটেবল। এখনো তো আচ্ছা ঠিক আছে, ওনারা এত কথা বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার একেবারে সব করে ফেলবেন। আপনি প্রশাসনে 16-17 বছর যারা স্বৈরশাসনকে প্রলম্বিত করেছে, হালুয়া রুটির ভাগ যারা খেয়েছে, তারা এখনো বসে আছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি, যত বছর লেখাপড়া করেছি, আমার কন্টেম্পোরারি আমি সকলকে চিনি যে কার গায়ের রং কি, কার আত্মার মধ্যে কি আছে আমি বলতে পারি, ওনারা বলতে পারবেন না, আমি বলতে পারবো। আপনি তাদেরকে না সরিয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে যাকে কোনোদিন করতে পারবেন। যারা জুলাই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা। এবং বর্তমানে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিতে তারা বাধ্য হয়েছেন, এবং মূল সংস্কার না সম্পন্ন করে তারা নির্বাচন দিতে চাচ্ছেন না। জি, আসবো নিশ্চয়ই আপনার কাছে। সংস্কার বলতে আপনার জাস্টিস লতিফুর রহমান সাহেবের সরকার ছিল, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সরকার ছিল, জাস্টিস হাবিবুর রহমান সাহেবের সংস্কার ছিল, যাদেরকে বাংলাদেশের ইতিহাস সারা জীবন মনে রাখবে, যে যারা বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন দিয়েছেন, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা পালন করেছেন। ওনারা আমাদেরকে কি শেখাবেন? আপনাকে তো শিখতে হবে ইতিহাস থেকে। আপনি নতুন করে কি দেবেন? আপনি আমাকে। ধন্যবাদ জনাব নাজমুল সাকিব। আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আরেকবার যদি একটু
বলতে চাই সেটি হচ্ছে যে বাইরে থেকে আপনারা যারা আসলে এই অভ্যুত্থানকে ট্রিগার করেছেন, নানাভাবে আপনাদের কাজকর্ম দিয়ে উৎসাহিত করেছেন, তাদের মধ্যে সে সময়ের সম্পর্কটা আসলে কেমন ছিল সেটি শুনবো। সেই সাথে বর্তমানে কারো কারো মধ্যে একটু বিভেদ দেখতে পাচ্ছি, দ্বিধা বিভক্তি দেখতে পাচ্ছি, সেই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার মন্তব্য জানতে চাই। জি ধন্যবাদ। আমি আসলে মনে করি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থানটা এটা সফল হয়েছে কিন্তু দুটো জেনারেশনের একটা মানে একতাবদ্ধ হয়ে রাজপথে নামার কারণে। কারণ আমরা দেখেছি এই অসীম ভাই যেটা একটু আগে বলছিলেন যে বিএনপির যে অবদান জুলাই অভ্যুত্থানে, তো আপনি দেখবেন খেয়াল করলে যে ছাত্র দলে যারা রয়েছেন বা যুব দলে যারা রয়েছেন তারা কিন্তু জেন জি না, তারা আর আগের প্রজন্ম, মিলেনিয়ালস অনেকে রয়েছে। তো তারা মিলে কিন্তু আন্দোলন করে আসছিল গত 15.5 বছর ধরে, কিন্তু সেটা আলটিমেট যে গোল ছিল যে আমরা এই ফ্যাসিস্টকে উৎখাত করব সেটা হচ্ছিল না। কারণটা কি, জেন জি দেখা যাচ্ছিল যে তারা নির্লিপ্ত, তারা রাজপথে নামে না, তারা একটা এমন জেনারেশন তারা ওই ফেসবুক টেপাটেপি করে ব্যস্ত থাকে, তারা মুভি দেখে, তারা আউটিং করে, কিন্তু রাজনীতি বিমুখ তারা। তো তাদেরকে রাজপথে আনাটা একটা চ্যালেঞ্জ ছিল। তো সেটা কিন্তু জুলাই অভ্যুত্থানে হয়েছে, যে কারণেই কিন্তু এই ফ্যাসিস্টের পতন ঘটেছে। এটা হচ্ছে একটা দিক। পাশাপাশি আমি মনে করি যে ওই ক্ষেত্রে আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, আমাদের ভূমিকাটা যেটা ছিল যে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছিলাম বিদেশ থেকে। এবং সেক্ষেত্রে আমি যদি নাম ধরে বলি যে পিনাকি ভট্টাচার্য, জুলকারনাইন স্যার, সামি, তাসনিম খলিল, আমরা সকলেই আমরা আমাদের যার যার জায়গা থেকে আমরা কিন্তু কাজ করেছি এবং আমাদের সকলের মধ্যে একটা ইউনিটি ছিল যে আমরা এক হয়ে একটা ফ্যাসিস্টের উৎখাতের ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধ করব, সেটা আমরা করেছি। আর এখন আপনি যেটা বলছেন যে এখন যেটা বিরোধ আমাদের মাঝে দেখা যাচ্ছে, এটা সত্য কথা। এবং এই বিরোধটা আসলে হচ্ছে কেন, এটা যদি আপনি একটু রাজনীতির মানে খেয়াল করেন, যেখানে রাজনীতি জড়িত, সব কিছুর মধ্যে একটা রাজনীতি থাকে। ওই সময় কিন্তু আসলে রাজনীতি একটাই ছিল যে ফ্যাসিস্টকে আমাদের উৎখাত করতে হবে। কিন্তু এখন ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে এখন আরো নানা সমীকরণ এসেছে। আচ্ছা, ধরেন নির্বাচনটা যদি একটু পিছিয়ে দেওয়া যায় তাহলে কার লাভ হতে পারে? একটা অন্ধকেও যদি জিজ্ঞেস করেন আপনি যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় কে জিতবে, আপনি ধরুন আপনি বিএনপিকে যদি আপনি পছন্দ নাও করেন, আপনাকে স্বীকার করতে হবে যে এই মুহূর্তে একটা নির্বাচন হলে আলটিমেটলি বিএনপি ক্ষমতায় আসবে দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে। এখন যদি কারো অ্যাক্টিভিজমের মাধ্যমে নির্বাচনটা পিছিয়ে যাওয়ার মতো একটা প্রেক্ষাপট তৈরি হয় তাহলে আলটিমেট সাফারার কে হবে? বিএনপি হবে। এবং এ কারণে কোনো কোনো অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে যদি বিএনপি ঝাড়ু মিছিল করে, যেটা আমরা দেখছি হচ্ছে, তো সেটা তো যৌক্তিক কারণেই হচ্ছে। বা বিএনপির মহাসচিবকে আমরা দেখেছি যে এসব অনলাইন অ্যাক্টিভিটির বিরুদ্ধে তিনিও কিন্তু বিবৃতি দিতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমরা তো এমনটা আজ থেকে মাসখানেক আগেও ভাবিনি, কারণ আমরা সকলেই তো ভেবেছিলাম যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যে আগামী বাংলাদেশে সকলে সুন্দরভাবে আমরা ভোট দিতে পারবো। কিন্তু কারো কারো কার্যক্রমে এখন এমন মনে হচ্ছে যে হয়তো তারা চাই না যে দেশে একটা সুন্দর পরিবেশ, ভোটের একটা পরিবেশ। দুজন দর্শক আছে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের প্রশ্ন যদি একটু নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার দুজন অতিথির কাছে ছোট্ট করে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, অনেক রক্ত লড়াই সংগ্রামের পর একটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, তারা নানা বিষয়ে কিন্তু কাজ করছেন, সংস্কারের কথা বলছেন, নির্বাচন কমিশনকে সংস্কার করবেন। সেক্ষেত্রে অসীম সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন একটি রাজনৈতিক দল নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি যে সকল সমস্যা বর্তমান বিরাজমান আছেন তারা কি রাতারাতি সেই সমস্যার সমাধান করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারবে? আর নাজমুল সাকিবের কাছে প্রশ্ন, আপনি বলছিলেন আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, হয়রানি করা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে আপনি তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, আইনের আশ্রয় নেবেন কিনা, সব মিলিয়ে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকুন, আরো একজন দর্শক আছে। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। বলবেন। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে দুইজন অতিথির কাছে, যে এই যে জুলাই আগস্টের স্পিরিট নিয়ে যেসব তরুণ তাজা প্রাণ রক্ত দিল এই আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তার কিছুদিন পরেই দেখলাম আমরা যে 9 মামলার আসামি, 9 মার্ডার মামলার আসামি, তাকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু কিছু লোককে আবার জেলে ঢুকানো হচ্ছে। এটা কেমন আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা? এটাই হচ্ছে আমার
প্রশ্ন দুইজন অতিথির কাছে। আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। একজন দর্শক খসরু তিনি প্রশ্ন করেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে নানা ধরনের সংস্কারের কাজ শুরু করেছে, তারা নানান ধরনের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে যেগুলোকে তারা পজিটিভলি নিচ্ছেন। অসমাপ্ত যে কাজগুলো থাকবে নির্বাচিত গভর্নমেন্ট আসার পর সেই কাজগুলো কন্টিনিউ করবেন কিনা এমন একটি প্রশ্ন রেখেছিলেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আপনার কাছ থেকে এটার উত্তর নেই। আমি আপনাকে একটা কথা বলি, আমি দর্শক শ্রোতা যিনি প্রশ্ন করেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, আমি অ্যাপ্রিসিয়েট করি উনি এই ইস্যুটা তুলেছেন যে রাতারাতি সংস্কারের একটা বিষয় এসছে। দেখেন 16-17 বছরের একটা অপশাসন দুঃশাসন, আপনাকে যদি মনে করেন যে মানে কারেকশনের একটা প্রসেস যদি থাকে তাহলে সেটা একটা লেংদি প্রসেস, বাট টু মেক ইট বেটার মানে মানে একটা শর্টকাট যদি আমি বলি, আচ্ছা এটা আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন যেটা বলেছেন, আমাদের দলের 31 দফা একটা কর্মসূচি উনি প্রণয়ন করেছেন এবং এটা ছিল আজ থেকে 1 বছর আগে। এই 31 দফা প্রণয়নের আগে 27 দফা ছিল। এই 27 দফা প্রণয়নের আগে 7 থেকে 8 মাস এটার উপরে কাজ করেছেন। তার মানে কি 2 বছর ধরেই কিন্তু এটা নিয়ে কাজ করা হচ্ছে। রেইনবো নেশনের কথা বলা হয়েছে, তার মানেটা কি যে যুগপৎ আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, স্বৈরশাসন বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে মানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যদি বিএনপি ক্ষমতা যায়। বিএনপি ক্ষমতায় যাবে কি যাবে না ওইটা ইমম্যাটেরিয়াল একটা বিষয়। আমি জানি না, আপনি জানেন না। আপনি কি আমারে ভোট দেবেন? নাজমুস সাকিবকে আমাকে এসে ভোট দেবেন? মানুষ কি আমাদেরকে এসে ভোট দেবেন বিএনপিকে? আমরা তো জানি না। বাট হ্যাপেন টু হ্যাপেন, লেটস সে বিএনপি কামস ইনটু পাওয়ার। আপনারা আসলে 31 দফা যেটি আছে সেখানে আপনারা জাতীয় ঐক্যের কথা বলেছেন, সেটি নেশনের কথা বলা হয়েছে। সে জায়গাতে কি কি সংস্কারের কথা বলা হয়েছে, বিচার বিভাগ থেকে আরম্ভ করে, সংবিধান থেকে আরম্ভ করে, পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্টের কথা বলা হয়েছে, সমস্ত কিছু। সেকেন্ড থিং এমফাসাইজ দেওয়া হয়েছে এই সরকার যেন কোনো কারণে ফেল না করে। ফেল না করার আগে তো আপনার মনে করেন যে সাকসেসফুল হবে কি কি বিষয়, সংস্কারের বিষয়ে যদি যে সমস্ত কথাগুলো একটা আছে যে আপনারা যা যা করবেন আপনারা বলে দেন যে আমরা এইটুকু পারিনি বা এটা ধারাবাহিকভাবে করতে হবে, পরবর্তী সরকার সাকসেসর যারা আসবেন তারা করবেন, আমরা কমিটেড টু ডু দিস, আমরা সেটা অব্যাহতভাবে করে যাব, এই কমিটমেন্টটা করতে পারি। আপনার কাছে প্রশ্ন ছিল যে যে মামলাগুলো আপনার বিরুদ্ধে হয়েছে সেগুলোর ব্যাপারে আপনি আইনগত ব্যবস্থা এখন নেবেন কিনা? হ্যাঁ, একটা সময় মনে হয়েছিল যে আসলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে কার বিরুদ্ধে নেব। কারণ অত্যন্ত মানে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, আমি যেটা একটু আগে বলছিলাম যে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনি আমার বিরুদ্ধে মামলা করিয়েছিলেন তার লোকদেরকে দিয়ে, কিন্তু এখন তিনি কই? তাকে তো সুন্দর মতো একটা সেফ এক্সিট দিয়ে দেওয়া হলো, তিনি বেলজিয়ামে চলে গেলেন। কিভাবে গেলেন তিনি? কারা তাকে যেতে দিল? তো আমার খুবই আক্ষেপ এই বিষয়টার প্রতি যে কেন এই ধরনের লোকদেরকে চলে যেতে দেওয়া হলো। অবশ্যই যদি হাসান মাহমুদ দেশে থাকতো আমি তার বিরুদ্ধে মামলা করতাম। আরেকটি প্রশ্ন তাহলে সেটির উত্তর নিশ্চয়ই আপনার কথার এই প্রেক্ষিতেই পাবো, সেটি হচ্ছে যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময়ে অনেকগুলো মামলা হয়েছে, অনেকগুলো মামলার আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটি নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। সেই সাথে যে কারো কারো ব্যাপারে প্রতিহিংসামূলকভাবে মামলা করা হয়েছে, জেলে ঢুকানো হয়েছে, সেগুলো নিয়েও তিনি জানতে চাচ্ছেন যে এগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রতিহিংসামূলক মামলা তো করা হয়েছিল প্রচুর, এবং আমি নিজেই তো তার একটা মানে ভিকটিম ছিলাম। আমি এই সময়ের কথা জিজ্ঞেস করেছি, জাস্ট ইন্টারিম গভর্নমেন্টের সময়। যে আপনি কি বলতে চাচ্ছেন যে হত্যা মামলাগুলো যে করা হচ্ছে এবং হত্যা মামলা যে অনেককে, ওটাকে একদম সেটি নিয়ে একটি প্রশ্ন, এবং অনেক মামলার আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি যে অনেকগুলো হয়তো খুনের আসামি তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, সেটি নিয়ে কি মন্তব্য করবেন? অবশ্যই এটা যে সরকারই করে থাকুক না কেন এটা তো ন্যাক্কারজনক কাজ, এবং এক্ষেত্রে আমি মনে করি যে এটা যারা করছে এটা একটা বাণিজ্য হিসেবে অনেকে দেখছে, যে ছাত্র হত্যায় ঢুকাতে পারলে সেখানে আর জামিন হচ্ছে। আমরা সেরকম কিছু প্রতিবেদনও দেখেছি যে বাণিজ্য হিসেবে নেওয়া হয়েছে সেটিকে। এটা অত্যন্ত দুঃখজনক, আর বিশেষ করে যেখানে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যার প্রতি জনগণের এতটা আস্থা দিয়ে এবং এতটা ম্যান্ডেট পেয়ে তিনি যে মানে এভাবে ছাত্র জনতা তাকে এভাবে ক্ষমতায় বসে যে তিনি বলেছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ছাত্র জনতা সকলেই তার নিয়োগকর্তা, তো তার কাছে তো আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। তো তিনি প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে যদি এ ধরনের বিষয় হয়, যেভাবে ওই আওয়ামী লীগের মতো করে ওই শাসনামলে যেটা হতো এভাবে কাউকে ভিক্টিমাইজ করা হচ্ছে, এটা খুবই আনফরচুনেট। সেটি নিয়ে কাজ করার আপনার ইচ্ছা আছে? অবশ্যই। জি, ধন্যবাদ জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। আপনার কাছে একই প্রশ্ন যে অনেকে প্রতিহিংসা পরায়ণভাবে জেলে ঢোকানো হচ্ছে, আবার অনেক খুনের মামলার আসামিকেও ছেড়ে দেওয়া হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, সেটি নিয়ে আপনার মন্তব্য কি? এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়।
আমরা যে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে ছিলাম, এটা তার ধারাবাহিকতার একটা অংশ। আমি নিজে একজন আইনজীবী হিসেবে আমি মনে করি যে এ ধরনের ঘটনাগুলো ঘটা কখনোই উচিত ছিল না। প্রথম কথা, আমি আজকেও আপনার একটা থানাতে একটা মামলার বিষয়ে আমি বলেছিলাম যে উপরে আল্লাহ আছে, যে সমস্ত মানুষগুলো নিরীহ সাধারণ মানুষ, তারা যেন কোনো কারণে হয়রানি না হন। পারপেট্রেটর যারা আছেন আপনারা তাদেরকে ব্রিং দ্যাম বিফোর জাস্টিস। আপনি যদি সেটা করতে না পারেন তাহলে তো মনে করেন যে আমরা কেন আন্দোলনটা করেছি? আমরা আইনের শাসন চাই, আমরা সুশাসন চাই, জনগণের শাসন চাই। তো আমরা তো সেটা প্রতিষ্ঠিত করতে পারবো না, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আমার কথা হচ্ছে যে কারা ক্ষমতায় আসবেন বা না আসবেন আমি সেটা চাই না। আমি চাই যে জনগণের শাসন, সুশাসন, আইনের শাসন এটা যেন প্রতিষ্ঠিত হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আহ্বান জানাবো সরকারের কাছে, যারা এ ধরনের মামলা মোকদ্দমায়, কেন থানা পুলিশ কেন এই সমস্ত মামলা নেবে? কেন নেবেন ওনারা? ওনারা তো আগেও নিয়েছিলেন এটা। তাহলে তো যেই কপাল সেই মাথা, ঘুরে ফিরে কপাল হাতা। এটা গ্রাম দেশের, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, এটা আমার আম্মা খুব সবসময় বলেন যে যে কপাল সেই মাথা, ঘুরে ফিরে কপাল হাতা। তাহলে লাভটা কি? আমার কথাটা হচ্ছে যে জনগণ যেন আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয়েছে, বিচার যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু নির্দোষ নিরীহ মানুষকে আপনি ফাঁসাবেন? বাণিজ্যটা কেন করবেন? আমি অনেক জায়গায় জানি বিভিন্ন রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক দলের বদনাম বেশি হয়, কিন্তু আর একটা রাজনৈতিক দল নিরবচ্ছিন্নভাবে এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। এ ধরনের কিন্তু নিউজ আমার কাছে সাকিবের কাছে একটু যদি আসতে চাই, আমরা তো এটা চাই না। জি, সেটি হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের সরকার, এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। এই সরকারের সঙ্গে মানে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যখন এই সরকার গঠিত হলো, 4 মাস চলে গেছে, আপনি দেশে এসেছেন, জনগণের সঙ্গে সরকারের সম্পর্কের জায়গাটুকু এখন কেমন দেখতে পাচ্ছেন সেটি জানতে চাইব। সরকার কি ঠিক পথে হাঁটছে, সেটি নিয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আসলে এই 4 মাসে মানে জনগণের মাঝে কিন্তু প্রথম দিকে যে ধরনের একটা সমর্থন ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে, এবং এটা কমার পেছনে কারণ হচ্ছে নিত্য পণ্যের যে আপনি জানেন যে যারা ডেইলি এসেনশিয়াল যে গুডস, সেটা যদি আপনি প্রাইসটা যদি আপনি কন্ট্রোলে রাখতে না পারেন, জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে। তো সেই ক্ষুব্ধ হওয়ার কিন্তু জায়গাটা রয়েছে, এটা একটা অন্যতম প্রধান কারণ বলে আমি মনে করি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নানা ইস্যুতে কিন্তু জনগণ রাজপথে নেমে পড়ছে। তো এটা কন্ট্রোল করতে কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে, বা জনগণকে তারা ওই মানে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যে এক্সপেকটেশন নিয়ে তারা এসেছিল, সেটা খুব কমই তারা ফুলফিল করতে পেরেছে। হ্যাঁ, আমরা এখন মুক্তভাবে কথা বলতে পারছি, আমাদের বাকস্বাধীনতা রয়েছে, এগুলো ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো জনগণের আরও অনেক ধরনের আকাঙ্ক্ষা রয়েছে, সেসব জায়গাতে কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী কিন্তু ডেলিভার করতে পারেনি। তো সে কারণে জনগণ কিন্তু যৌক্তিকভাবেই কিন্তু ক্ষুব্ধ। তো এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখা উচিত, এবং এই বিষয়গুলো মাথায় রেখে সরকার আসলে কাজ করছে কি না সেটার ক্ষেত্রেও প্রশ্ন রয়েছে। আর উপদেষ্টাদের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, যে এখানে অনেক লোক রয়েছেন যারা মানে প্রচণ্ড বয়স্ক মানুষ, যারা এখন এই বয়সে তাদের রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত। আর শুধু উপদেষ্টা আমি কেন বলবো, আপনি দেখুন পুলিশের ক্ষেত্রে যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, আপনি তাদেরকে এনে আপনি পুলিশের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন। আমি যদি বলি আপনি আইজিপি বানাচ্ছেন, আপনি ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আপনি ওই ধরনের লোকদের বসিয়ে যাচ্ছেন যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, যারা এখন তাদের নাতিপুতিদের সাথে খেলার কথা, তাদেরকে আপনি এনে এখন এই দায়িত্বে বসিয়ে দিচ্ছেন, যেখানে অনেক ডিজার্ভিং পুলিশ অফিসার রয়েছেন যাদেরকে আপনি এই পদে দিতে পারতেন। তাদের প্রমোশন না দিয়ে তাদেরকে আপনি বঞ্চিত করে আপনি একটা রিটায়ারমেন্টে চলে যাওয়া ব্যক্তিকে আপনি টেনে এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে যদি ভাবেন যে সে খুব ভালো কিছু ডেলিভার করবে, আমি মনে করি যে এটা আসলে একটা রং আইডিয়া। তো এগুলো আসলে হতাশাজনক। নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে আসি। নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটির যারা আছেন তাদের একটি প্ল্যাটফর্ম। 16ই ডিসেম্বর আমরা দেখেছি বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী বিশাল একটি র্যালি তারা করেছেন, একেবারে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে সারা দেশের জেলা উপজেলা পর্যায় থেকে তাদের সংগঠনের ব্যানারে তারা হচ্ছে র্যালিটি করেছেন, জানান দিয়েছেন যে রাজনৈতিক মঞ্চে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আমরা একটা সময়সীমাও জানি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়তো বা তারা আত্মপ্রকাশ করবে, সেটি নিয়ে নানা ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। রাজনৈতিক মঞ্চে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করছেন অনেকে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাপোর্টও আছে তাদের সঙ্গে, এই রাজনৈতিক মঞ্চকে আসলে কিভাবে দেখছেন? আমি ওনাদেরকে আগাম অভিনন্দন জানাচ্ছি, রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের অ্যাটেম্প্ট অনেক হয়েছে। আপনার
ওনাদের যে এটাকে আমি কি বলবো, মানে আইডিওলজিটা কি কি উপস্থাপন করবেন ওনারা জনগণের সামনে, এটা তো আমরা এখনো জানি না। তবে যে কেউ আপনার রাজনৈতিক দল সংগঠন করতে পারেন, কারণ তাকে সাধুবাদ জানানো আমার নৈতিক পবিত্র দায়িত্ব। একটা উদ্ধৃতি যদি করি তাদের একটি মন্তব্য, সেটি হচ্ছে ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়ে আমাদের যাত্রা শুরু হবে, যাতে করে অন্ততপক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় আমরা থাকতে পারি, সেই টার্গেট আমাদের আছে। সেটি থেকে কোনো তথ্য পাচ্ছি কোনো না। অসুবিধা নেই, আপনি প্রধান বিরোধী দলের ভূমিকায় কেন থাকবেন? আপনি কেন, আপনার আত্মবিশ্বাস এত কম যে আপনি ক্ষমতায় যেতে পারবেন না? আপনি এই কথাটা বললেন না। আপনি প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবেন, কাকে তাহলে আপনি সরকারে দেখতে চাচ্ছেন? আমি যেটা শুরু করেছিলাম কি, যে আমি অভিনন্দনটা জানিয়েছি এ কারণে, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি কিন্তু ৭৫ পরবর্তীতে একদলীয় শাসন যেটা ছিল সেটার থেকে উত্তরণ ঘটিয়েছিলেন ৭ই নভেম্বরের পর ১৯৭৫ সালে বহুদলীয় গণতন্ত্র। জি, এই যে ওনারা যেটা করবেন সেটাও কিন্তু বহুদলীয় গণতন্ত্রের অংশ হিসেবেই কিন্তু ওনারা আসবেন। সে কারণেই আমার দলের স্পিরিট যেই আসুন না কেন, যারাই আসুন না কেন, আপনি জনগণের জন্য যদি ভালো করেন, আমার থেকে যদি ভালো করেন, আমি আপনাকে দায়িত্বটা দিয়ে দিব। আমি লয়ার সুপ্রিম কোর্টে, আমার থেকে যদি কেউ ভালো রিপ্রেজেন্ট করতে পারেন কোর্টে, আমরা তাকে কিন্তু সিনিয়র হিসেবে এঙ্গেজ করি, আমার দলও ওনাকে এঙ্গেজ করবে। বিরোধী দলে কেন যাবেন? একই বিষয়ের বিরোধী দলে কেন যাবেন? আপনি সরকারে আসেন, আত্মবিশ্বাসটা তারা তো নিয়ে। মাত্র আসলে শুরু করছে একটা অভ্যুত্থানের স্পিরিট নিয়ে, তারা এসেছে নতুন বাংলাদেশে, তারা এসেছে নতুন একটি দল। তারা আমি তো সাধুবাদ জানাই তো, আমি সাধুবাদ জানাই তো। আপনি আপনার আইডিওলজি, ওনার নিঃসন্দেহে সময় যখন আসবে, ওনারা নিঃসন্দেহে ওনাদের যে কর্মপন্থা, ওনাদের আইডিওলজি, ওনাদের সঙ্গে আমাদের কি তফাৎ, বা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে তাদের কি তফাৎ, কিংবা ফেসিস্ট যারা ছিল ১৬-১৭ বছরের আওয়ামী লীগ, তাদের সঙ্গে ওনাদের কি তফাৎ, এটা ওনারা তুলে ধরবেন জনগণের কাছে। জনগণ কাকে কিভাবে গ্রহণ করবে সেটা তো জনগণের বিষয়। জনাব নাজমুস সাকি, একই বিষয় নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, যারা এই অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, সেই ছাত্র সমাজের ব্যানারে জাতীয় নাগরিক কমিটি, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা মিলে আসলে একটি প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে, রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। অসীম ভাই যেটা বললো আর কি, যে তিনি খুব চমৎকারভাবেই বললেন যে তাদেরকে তিনি স্বাগত জানাতে চান। তো আমিও স্বাগত জানাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে আমরা অতীতে দেখেছি যে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে যখন একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করা হয়, যেমন ফেরদৌস আহমেদ কোরেশির দল, আপনি দেখেছেন যে সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। আমরা কিংস পার্টি দেখেছি এরকম। তো এখন এটা যেন আরেকটা কিংস পার্টি না হয়, ওটা একটা আশঙ্কার জায়গা। এবং আরেকটা আশঙ্কার জায়গা হচ্ছে, আমরা দেখেছি যে সেই তাদের পাশে নাকি দেখা যাচ্ছে ইদানিং যে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীরা তাদের আশেপাশে দেখা যাচ্ছে। তো এখন এটা কি আবার সেই পতিত স্বৈরাচারকে পুনর্বাসন করার একটা প্রজেক্ট কিনা, ওটা নিয়েও কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে, এবং সন্দেহ প্রকাশ করার যৌক্তিক কারণও রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের আশঙ্কার জায়গা। তো এই আশঙ্কার জায়গাগুলি নিয়ে তাদেরকে খোলামেলা কথা বলতে হবে, জনগণকে বোঝাতে হবে যে না, এটা কোনো কিংস পার্টি না, বা এটা কোনো আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র না। যদি তারা করতে পারে, তাহলে আমি মনে করি যে তারা বিরোধী দল কেন, তা তো সরকারি দল হিসেবেও আসতে পারে, তাই না? তো এটা আসলে আমাদের শুভকামনা থাকবে তাদের জন্য, কিন্তু আমরা একটু সন্দেহের চোখ খোলা রাখবো। পর্যবেক্ষণ আপনারা করতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, ধন্যবাদ নাজমুস সাকিব আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা ছিলেন এটিএন নিউজের সঙ্গে ছিলেন, নিউজ আর এক্সট্রার সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।